করতে পারিনি। বেশ, তাহলে কি হচ্ছে দেখো আমাদের, যে এখানে আমি বললাম যে L0 একটা ঘনকের প্রাথমিক দৈর্ঘ্যটা L1 কি হচ্ছে t ডিগ্রিতে, তাহলে L1 সমান, তাহলে L1 সমান কি হবে L0 * 1 + আলফা t, তাহলে S1 সমান L1 স্কয়ার হবে সমান, তাহলে L0 * এইটা, তার মানে L0 স্কয়ার * 1 + 2 আলফা t + আলফা স্কয়ার t স্কয়ার। এটা আমরা ক্ষুদ্রগুলো অগ্রাহ্য করলাম, তাহলে ক্ষুদ্রগুলো যদি অগ্রাহ্য করি তাহলে কি আসবে S1 সমান S0 * ওটা, কিন্তু আমরা S এর রিলেশন একটা আগে শিখেছি, এই দুটোকে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি আলফা = β/2, এটা হলো। এবার আমরা কি করব, আলফা সমান β/2টা হলো, ফর্মুলা কোন রকমে ঢুকেছে কিন্তু এখনো এটা পারেনি, সেট করতে পারেনি, এটা প্রবলেম আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আয়তনের ক্ষেত্রটা। আয়তনের ক্ষেত্রটা এই হচ্ছে দেখলাম অভিষেক এমিলে তো দেখাবো যে আয়তনের ক্ষেত্রে কি হবে, L1 টা তো আমি L0 * 1 + আলফা t করছি, তাহলে V1 সমান কি লিখব L1 এ কিউ, তার মানে L0 * 1 + আলফা t তার কিউ, তাহলে কি লিখব V1 সমান হচ্ছে L0 কিউ 1 + 3 আলফা t + 3 আলফা স্কয়ার t স্কয়ার প্লাস আলফা কিউ। তাহলে এখানে এই দুটো টার্ম সূত্রগুলো বাদ দেবো, তাহলে আমি কি লিখব V1 সমান V0 * 1 + 3 আলফা t। তো এগেন আমরা কি জানি, আমরা জানি যে V1 সমান হচ্ছে V0 * 1 + গামা t, তাহলে এখানে 3 আলফা সমান গামা, তাহলে আলফা = গামা/3, আর আগে পেয়েছিলাম β/2, তাহলে এটা প্রমাণ হলো। এই চ্যাপ্টারে এটা প্রমাণটা ইম্পর্টেন্ট থাকে, আলফা সমান β/2 সমান গামা/3, এটা ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা করব যে কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তনে ঘনত্বের পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনে ঘনত্বের পরিবর্তনটা নিয়ে আমরা পড়বো। দেখো উষ্ণতা যদি তুমি বৃদ্ধি করো তাহলে পদার্থের আয়তন বাড়বে, ঘনত্ব কমবে, কিন্তু ভরটা অপরিবর্তিত থাকবে। এটা ভালো করে খেয়াল রাখবো যে যদি উষ্ণতা বাড়াও তাহলে আয়তনটা বাড়বে কিন্তু ঘনত্বটা কমবে আর ভরটা অপরিবর্তিত থাকবে। তা আমরা ধরছি যে দুটো উষ্ণতায় ধরে নিলাম যে ধরো আমরা ধরছি যে T1 এ তোমার আয়তনটা যদি V1 হয়, T2 তে যদি V2 হয়, এখানে ঘনত্বটা ρ1 আর এখানে ρ2, T1 T2 ধরা যায় আমরা ρ1 ρ2 ধরলাম। তাহলে এইটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে n V1 ρ1 সমান হচ্ছে V2, তাহলে V1 ρ1 সমান V2 জায়গায় কি বসাবো আমরা এখনই শিখলাম, এটা হলো। তাহলে V1 কেটে গেলে কি হবে ρ1 সমান ρ2 into 1 plus gamma into T2 minus, এটা হলো। তাহলে কিছুই না, আমরা m টাকে কনস্ট্যান্ট করলাম, তাহলে V1 ρ1 সমান V2 ρ2, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে থেকে আমরা যদি ρ1 সমান পাবো দেখো ρ2 plus ρ2 gamma into T2 minus T1, তাহলে এখান থেকে গামা যদি বের করতে চাই তাহলে কি হবে ρ1 minus ρ2 by ρ2 into T2 minus T1, গামার রিলেশনটা বের হবে এইভাবে। আর কি বের করতে হয়, যদি তুমি ρ2 টাকে বের করো, ধরো এখান থেকে আমি ρ2 মান বের করব, ρ2 সমান কি লিখবো দেখো ρ1 by 1 plus gamma into T2 minus, এটাকে যখন তুমি উপরে তুলবে এটা মনে রাখতে হবে, এটা বারবার আমরা করব 1 minus gamma into T2 minus, এটা খেয়াল রাখবে। যে ঘনত্বের ক্ষেত্রে দেখো, ঘনত্বের ক্ষেত্রে আমি আরেকবার বলছি যে ভরটা কনস্ট্যান্ট, তাহলে ভরটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে এই V1 ρ1 সমান, হ্যাঁ অভিষেক বলেছে ক্যালকুলাস দিয়ে প্রমাণটা বলে দিই, ঠিক আছে বলে দেবো শোনা, ঠিক বলেছে, সেদিন ভুলে গেছে, আরেকবার শুরু এমিলিয়া করতে বলবো, এমিলিয়া তো হয়ে গেছে অর্ডার ঘনত্ব। এটা আমি রেকর্ডিং অন করলাম। আচ্ছা শোনো, এবার আমরা যখন বেরিয়ে যাব তখন আমরা কিন্তু 3-4 মিনিট পর ঢুকবো, কারণ এটা রেকর্ড হবে,
ওই ভিডিওটা ডাউনলোড হবে, তারপরে আর ওরা কতগুলো ছেলে বেরিয়ে গেছে বলে আমাকে একটু করতে হবে, ঠিক আছে? তাহলে 3-4 মিনিট পরে ঢুকবো, যেন ইয়ে হয়ে যাও না, চলে যাও না যেন। ক্যালকুলাসের একটা সূত্র হচ্ছে, দেখো, এই ddx অফ x টু দি পাওয়ার n, এইটা সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে সূত্র, ddx অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। সেটা কি রকম? আমি ধরো দিলাম ddx অফ x টু দি পাওয়ার 4, এর যদি ডিফারেন্সিয়েট করো তাহলে n হচ্ছে কত, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে 4x। এই জিনিসটা প্রথমে বুঝতে পারছো কিনা দেখ, ঠিক আছে? শর্ট অডিও অন করো। এটা সূত্রটা বুঝে গেছো? ওকে, বেশ। এবার আমরা তাহলে সূত্রটা যখন বুঝে গেছো, তখন আমরা এবার তাহলে কি করব, ওই প্রমাণটা আমরা এই পদ্ধতিতে করার চেষ্টা করব। ঠিক আছে? কি বললাম, যে ddx অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি যদি ddx অফ x টু দি পাওয়ার 4 বলি, তাহলে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1। সিমিলারলি ddx অফ x টু দি পাওয়ার 2 যদি বলি, তাহলে কি করব, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1। এই হচ্ছে সূত্র। তাহলে আমরা এবার এটাকে প্রমাণ করব। আমরা ধরছি যে একটা ঘনক যার প্রত্যেকটা সাইড হচ্ছে আগের মতো l0 করে, l0 আছে, l করে বলছি। তাহলে s ইকুয়াল টু হচ্ছে l স্কয়ার আর v ইকুয়াল টু হচ্ছে l। এটা লিখছি। এবার আমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করব, ds dt যখন করব, ds dt তখন এখানে আসবে 2a টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইনটু dA। এটা কি করে হচ্ছে দেখো, এই যে ds dt, ds সাপেক্ষে s কে যখন আমি ddt অফ s করব, তখন কি s এর পাওয়ার কত, 1, তাহলে কি 1 s টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইনটু ds। তাহলে কি লিখবো, 1 ইনটু s টু দি পাওয়ার 0 ইনটু ds dt। তার মানে পাবো আমি ds। আমি শুধু এইভাবে লিখতে পারি যে s কে ds dt লিখবো। এখানে l স্কয়ার ছিল, তো 2a টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইনটু ds dt। এবার উভয় পক্ষে আমি s দিয়ে ভাগ করব, উভয় পক্ষে s দিয়ে ভাগ করব। তাহলে এখানে s দিয়ে ভাগ করছি, এখানেও তাই s দিয়ে ভাগ করছি। s মানে কি জানি আমরা, l স্কয়ার জানি। তাহলে পরের লাইনে s এর জায়গায় কি বসাবো, আমি l স্কয়ার বসাবো। তাহলে ds বাই s ইনটু dt সমান 2dl বাই l ইনটু dt। দেখো এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন বাই উষ্ণতার পরিবর্তন। আমরা এটাকে বিটা বলবো, এটাকে আমরা আলফা বলবো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 হলো। এটা একবার হ্যাঁ দি দেখছি, আমি সেকেন্ড কোশ্চেনটা একটু দেখাই। দেখো দুদিকে v দিয়ে ভাগ করলাম,
তাহলে কি হলো দেখো, ভি সমান এল কিউ বলেছে এখানে আগের মতই, ভি সমান সেম ভাবেই তো হবে স্যার, হ্যাঁ একই রকম ভাবেই হবে। তাহলে ভি সমান হচ্ছে এল কিউ, তাহলে বাঁ দিকে আমি যখন ডিভি ডিটি করলাম তখন এখানে কি হবে 3l টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইনটু ডিএল ডিটি। এই পর্যন্ত হয়ে গেল। দুদিকে ভি দিয়ে ভাগ করলাম, একদিকে ভি এর জায়গায় এল কিউ বসালাম, তাহলে এটা ডিভি বাই ভি ইনটু ডিটি বাঁ দিক 3l স্কয়ার বাই এল কিউ, ভি মানে এল কিউ হচ্ছে, তাহলে কত আসছে 3dl বাই এল ইনটু ডিটি। তাহলে এটা আলফা এটা গামা, তাহলে গামা ইজ ইকুয়াল 3 আলফা হলো, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেশ, তাহলে এটা ক্যালকুলাস মেথড হলো। তাহলে আমাদের এই প্রথম দিকটা আমাদের হলো। এরপর যেটা থাকে তাপীয় পীড়ন বলে একটা কথা আছে। এই তাপীয় পীড়নটা বুঝতে গেলে একটা অসুবিধা হবে, তার কারণ হচ্ছে এটা স্থিতিস্থাপকতা বলে একটা চ্যাপ্টার, তোমরা আগে পড়েছো কিনা জানি না, 9-10 হয়তো ছিল। যে কোনো বস্তুকে বল প্রয়োগ করে আমি যদি তার আকার বা আয়তনে পরিবর্তন করি এবং প্রযুক্ত বলটা যদি অপসারণ করি, তাহলে যে ধর্মের জন্য ওই বিকৃতি বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পাবে, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তাহলে কি হচ্ছে যে আমরা কি করছিলাম, বস্তুর উপর বল প্রয়োগ করে তার বিকৃতি উৎপন্ন করে যদি প্রযুক্ত বল অপসারণ করি, তাহলে যে ধর্মের জন্য ওটা পূর্বের অবস্থায় ফিরে পাবে সেটাকে আমরা বলবো বিকৃতি, স্থিতিস্থাপকতা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই স্থিতিস্থাপকতা এটা বললাম। তাহলে এর জন্য কি হচ্ছে, এই যে বস্তুর উপর যখন বল প্রয়োগ করবে তখন বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলটা বস্তুর একক ক্ষেত্র বলে যে প্রতিক্রিয়া বল, সেই বলটাকে আমরা বলি পীড়ন। সেই পীড়নের মানটা আমাকে বের করতে হবে। পীড়ন যেটা, সেটার জন্য কি হবে দেখো, আমরা ইয়ং গুণাঙ্ক যদি ওয়াই করি, ইয়ং গুণাঙ্ক যদি ওয়াই হয়, তাহলে আমাদের একটা সম্পর্ক আছে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি। এই পীড়নটাকে আমরা বলি বল বাই ক্ষেত্রফল, আর বিকৃতিটাকে বলা হয় যে ডিএল বাই এল। ডিএল বাই এল মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য।
তাহলে আমি বললাম ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি, পীড়নটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল আর বিকৃতিটা হচ্ছে ডিএল বাই এল। তাহলে আমাকে যদি পীড়ন করতে হয়, পীড়ন সমান আমি কি লিখবো, এফ বাই এ সমান হচ্ছে ওয়াই ইনটু ডিএল বাই এল। এই ডিএলটা হচ্ছে দৈর্ঘ্যবৃদ্ধি, আমরা দৈর্ঘ্যবৃদ্ধির সূত্র একটা আগে পড়েছি। তাহলে কি লিখবো, ওয়াই গণিত দৈর্ঘ্যবৃদ্ধি হচ্ছে এল আলফা থিটা, আর নিচে কি লিখবো, এল লিখবো। তাহলে এল এল কেটে গেল, তাহলে এফ বাই এ পীড়ন যেটা, এটাকে তাপীয় পীড়ন বলে, ওয়াই আলফা থিটা। ওয়াইটা কি, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আলফাটা তো জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এটা হচ্ছে উষ্ণতা। এবং এখানে অনেক সময় টানটা বের করতে বলে, অনেক সময় টান বের করতে বলে। টান মানে হচ্ছে বল এর সমান হচ্ছে ওয়াই এ আলফা থিটা, এটা টোটাল সূত্র। টান যেটা সেটা হচ্ছে ওয়াই এ আলফা থিটা,